Hello students, how are you? Hope all of you are fine. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো বিপাক বা মেটাবলিজম। প্রথমে জানতে হবে যে বিপাক কি বা মেটাবলিজম বলতে কি বোঝায়। দেখো, জীবের প্রাণ ধারণ এবং স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের সবসময় নির্দিষ্ট উৎসেচকের উপস্থিতিতে কিছু গঠনমূলক এবং কিছু ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া অবিরত ঘটে চলে। এদেরকেই আমরা সামগ্রিকভাবে বিপাক বা মেটাবলিজম বলি। তাহলে সংজ্ঞা হিসেবে কি বলা যেতে পারে? জীবদেহের প্রতিটি সজীব কোষে যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটে চলে, তাকেই আমরা সামগ্রিকভাবে বিপাক বলব। নেক্সট, এই বিপাক কত ধরনের হয়? বিপাক প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে উপচিতি বিপাক, দু নম্বর অপচিতি বিপাক। প্রথম জানতে হবে যে উপচিতি বিপাক কি। দেখো, উপচিতি বিপাক মূলত একটি গঠনমূলক বিপাক ক্রিয়া। তাহলে আমরা একে বলতেই পারি যে এটি একটি গঠনমূলক বিপাক ক্রিয়া। কিরকম গঠনমূলক বিপাক ক্রিয়া? না, এই গঠনমূলক বিপাক ক্রিয়াতে কিছু সরল জৈব ও অজৈব যৌগ কিসে পরিণত হয়? জটিল জৈব যৌগতে পরিণত হয়। জটিল জৈব যৌগ তৈরি করে। অর্থাৎ যে গঠনমূলক বিপাক ক্রিয়ায় সরল অজৈব বা জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হয় এবং জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পায় তথা আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমীয় ভর বৃদ্ধি পায়। তাকেই আমরা, সেই বিপাক ক্রিয়াকেই আমরা বলবো উপচিতি বিপাক। তাহলে মেনলি তিনটে জিনিস ঘটছে উপচিতি বিপাক ক্রিয়ায়, যে এটি একটি গঠনমূলক বিপাক ক্রিয়া এবং এই গঠনমূলক বিপাক ক্রিয়ায় সরল জৈব অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হয় এবং দেহের শুষ্ক ওজন তথা প্রোটোপ্লাজমীয় ভর বৃদ্ধি পায়। যে বিপাক ক্রিয়ায় তাকেই আমরা বলবো উপচিতি বিপাক। নেক্সট জানতে হবে যে অপচিতি বিপাক কি। ঠিক এর উল্টোটা। উপচিতি বিপাক আমরা পড়েছি যে গঠনমূলক বিপাক ক্রিয়া, এটি হবে ভাঙনমূলক বিপাক ক্রিয়া। এবং এই ভাঙনমূলক বিপাক ক্রিয়ায় কি হয়? জটিল জৈব যৌগ ভেঙে সরল জৈব যৌগে পরিণত হয়। জৈব বা অজৈব যৌগে পরিণত হয়
এবং জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তথা প্রোটোপ্লাজমীয় ভর হ্রাস পায় যে ভাঙনমূলক বিপাক ক্রিয়ায়, তাকেই আমরা বলবো অপচিতি বিপাক। এখান থেকে দেখো আমরা এর পার্থক্য তৈরি করে নিতে পারবো। পার্থক্যতে আমরা কি বলতে পারি, ছোট ছোট এটাকে যদি ভেঙে নিয়ে পয়েন্ট করা যায়, 1 নম্বর আমরা বলতে পারি যে এটি একটি গঠনমূলক বিপাক ক্রিয়া উপচিতি বিপাক, আর অপচিতি বিপাকে বলতে পারি এটি একটি ভাঙনমূলক বিপাক ক্রিয়া। 2 নম্বর আমরা বলতে পারি যে উপচিতি বিপাকে সরল জৈব বা অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়, এবং অপচিতি বিপাকে আমরা বলতে পারি যে জটিল জৈব যৌগ ভেঙে সরল জৈব বা অজৈব যৌগে পরিণত হয়। 3 নম্বর আমরা বলতে পারি যে উপচিতি বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তথা প্রোটোপ্লাজমীয় ভর হ্রাস পায়। এবারে এর উদাহরণ কি হবে উপচিতি বিপাকের উদাহরণ, যেরকম সালোক সংশ্লেষ, পুষ্টি, সালোক সংশ্লেষ, পুষ্টি। আর অপচিতি বিপাকের ক্ষেত্রে এক্সাম্পল হবে যেরকম শ্বসন, রেচন ইত্যাদি। এই হচ্ছে উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। এবারে আমাদেরকে জানতে হবে যে বিপাকের তাৎপর্য বা বিপাকের গুরুত্ব, বা আমরা বলতে পারি জীবদেহে বিপাকের প্রয়োজনীয়তা। দেখো আমরা দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করে থাকি তার জন্য সব থেকে বেশি কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। আর এই বিপাক ক্রিয়ার মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে শক্তি উৎপাদিত হচ্ছে। তাহলে 1 নম্বর আমরা বলতে পারি যে শক্তি সরবরাহ, অর্থাৎ শক্তি সরবরাহের দিক দিয়েও বিপাক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিভাবে? দেখো জীবকোষে, প্রতিটি জীবকোষে কি হচ্ছে না গ্লাইকোলাইসিস হয়, ক্রেবস চক্র হয়, প্রান্তীয় শ্বসন হয়। এইগুলি কি এক ধরনের বিপাক ক্রিয়া। এই বিপাক ক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? এই বিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় শক্তি। আমরা জানি যে সবাত শ্বসন, এই সবাত শ্বসনের ক্ষেত্রে 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কত শক্তি উৎপন্ন করছে? 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা বলতেই পারি যে শক্তির সরবরাহের ক্ষেত্রে বিপাক যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট, সুস্থ নিরোগ জীবন। সুস্থ নিরোগ জীবনের ক্ষেত্রেও, অর্থাৎ জীবদেহকে সুস্থ রাখবার জন্য বিপাক খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেহের সমস্ত যে জৈবনিক পদ্ধতিগুলি সুষ্ঠুভাবে সংগঠিত হয় এবং এই বিপাক ক্রিয়াগুলো সুষ্ঠুভাবে সংগঠিত হবার ফলে সুস্থ নিরোগ জীবন আমাদের বজায় থাকে। যদি বিপাকীয় বিভিন্ন সমস্যা দেখা দেয় তাহলে কি হতে পারে? খুব সহজ একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেরকম দেখো শর্করা বিপাকে যদি সমস্যা হয়, শর্করা বিপাকের সমস্যার ফলে কি হতে পারে? ডায়াবেটিস। খুবই পরিচিত এই নামটা এখন বর্তমানে। তো এই শর্করা বিপাকে যদি সমস্যা দেখা দেয় তাহলে ডায়াবেটিস রোগ হতে পারে, এরকম বিভিন্ন রোগ আছে। নেক্সট হচ্ছে
যে দেহের স্বাভাবিক ওজন বজায় রাখা। দেখো আমরা উপরের পয়েন্টে পড়লাম, এই পয়েন্টে পড়লাম যে সুস্থ নিরোগ জীবন। যদি আমাদের দেহের ওজন অত্যধিক হারে বৃদ্ধি পায় তাহলে কি হবে? বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে যা আমাদের সুস্থ থাকতে ব্যাঘাত করবে, সুস্থ থাকাকে ব্যাহত করবে। তো এই দেহের ওজন বজায় রাখার ক্ষেত্রেও এই বিপাক খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিপাকীয় হার দেহের সঠিক ওজনকে বজায় রাখতে সাহায্য করে। বিপাকের হার যদি কমতে দেখা যায় বা হ্রাস পায় তাহলে দেখা যায় যে জীবদেহের অর্থাৎ মানুষের ওজন বৃদ্ধি পায়। আবার যদি দেখা যায় যে বিপাকীয় হার বৃদ্ধি পাচ্ছে তাহলে অনেক সময় লক্ষ্য করা যায় যে দেহের ওজন হ্রাস পায়। অর্থাৎ দেহের স্বাভাবিক ওজন বজায় রাখার জন্য বিপাক বা মেটাবলিজম খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা পড়ব সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। এই যে আমরা বলছি দেহের ওজন স্বাভাবিক রাখা, সুস্থ নিরোগ জীবন, স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে খুবই কার্যকরী। তার জন্য কি দরকার? আমরা দৈনন্দিন কি খাচ্ছি বা কি ধরনের খাবার আমরা ইনটেক করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন আমরা পড়ব সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। সুষম খাদ্য কি? না, এমনি প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে আহারে সব ধরনের খাদ্য উপাদান থাকে। এখন সব ধরনের খাদ্য উপাদান মানে কি? তোমরা তো পড়েই এসেছো ক্লাস 7-এ যে খাদ্য উপাদান বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, তারপরে ফাইবার বা খাদ্যতন্তু, ফাইটোকেমিক্যালস ইত্যাদি কি থাকে না, এই যে প্রধান যে খাদ্য উপাদানগুলো, এগুলো সঠিকভাবে সঠিক নির্দিষ্ট অনুপাতে জীবদেহে মানে খাদ্যে যদি থাকে তাহলে আমরা তখন তাকে বলবো সুষম খাদ্য। অর্থাৎ যে আহারে সব ধরনের খাদ্য উপাদান থাকে এবং যা দেহের সার্বিক পুষ্টিতে সাহায্য করে তাকেই আমরা বলবো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। ডেফিনিশন কি হবে? যে কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ, কাজের ধরন বা আমরা বলতে পারি যে সে কি ধরনের দৈনন্দিন পরিশ্রম করছে। 4 নম্বর অর্থনৈতিক অবস্থা। কেন এগুলো বললাম? কারণ সুষম খাদ্য দেখো সবার ক্ষেত্রে সমান হয় না। একটা শিশুর ক্ষেত্রে যে খাদ্যগুলিকে মিলে সুষম খাদ্য আমরা বলতে পারবো, একজন প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে সেটি সুষম খাদ্য হবে না, কারণ তার বয়স, লিঙ্গ, কাজের ধরন, অর্থনৈতিক অবস্থা এই সব কিছুকে নজর রেখে সুষম খাদ্যকে নির্ধারিত করা হয়। তাই আমরা বলবো সংজ্ঞা হিসেবে কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ, কাজের ধরন ও অর্থনৈতিক অবস্থা এই 4টে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পুষ্টিবিদ, যাদেরকে আমরা ডায়েটিশিয়ান বলি, সেই পুষ্টিবিদ নির্ধারিত প্রাত্যহিক সহজ পাচ্য যে আহারে 6টি খাদ্য উপাদান কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, জল এবং খাদ্যতন্তু বা ফাইবার, অর্থাৎ এই 6টি খাদ্য উপাদান সুসমন্বিত থেকে এবং জীবদেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেহের সার্বিক বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে, তাকেই আমরা বলবো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। দেখো শিশুদের ক্ষেত্রে আমরা মাতৃদুগ্ধকে
সুষম খাদ্য বলতে পারি। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেকগুলো খাদ্যকে একত্রে মিলিতভাবে আমরা বলবো সুষম খাদ্য, কারণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি খাদ্যকে ব্যালেন্স ডায়েট হিসেবে বলা সম্ভব নয়, অনেকগুলো খাদ্য মিলে সুষম খাদ্য তৈরি হয়। নেক্সট আমরা জানবো যে সুষম খাদ্যের বৈশিষ্ট্য। সুষম খাদ্যের বৈশিষ্ট্য 1 নম্বর দেখো, সুষম খাদ্যের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয়, এই পয়েন্টগুলো ধরেই আমি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ব্যক্তির বয়স। কোনো মানুষের ক্ষেত্রে সুষম আহারের যে বিষয়গুলো নির্ভর করছে তার প্রথম পয়েন্ট হচ্ছে বয়স, অর্থাৎ একটি বাচ্চা বা শিশুর ক্ষেত্রে এবং একটি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সুষম আহার বিভিন্ন হবে। শিশুর যা প্রাত্যহিক খাদ্য চাহিদা থাকবে, একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তার বয়সের অনুপাতে তার খাদ্যের চাহিদা ভিন্ন হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লিঙ্গ, অর্থাৎ একজন মহিলার ক্ষেত্রে বা একজন কিশোরীর ক্ষেত্রে সুষম খাদ্যের যে ধরন হবে তা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হবে, কিছুটা পৃথক হবে। 3 নম্বর হচ্ছে কাজের ধরন। এখানে আমি প্রথমেই বললাম কাজের ধরন বলতে সেই ব্যক্তি কি ধরনের দৈনন্দিন পরিশ্রম করছেন, কি ধরনের পেশায় যুক্ত আছেন, কি ধরনের কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত রেখেছেন, অর্থাৎ পরিশ্রমের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন মানুষের সুষম খাদ্য বিভিন্ন ধরনের হয়। তোমরা মনে করেই দেখো যে চাষি ভাইরা আমাদের জন্য শস্য বা ফসল ফলাচ্ছেন, তাদের যে প্রাত্যহিক খাবারের চাহিদা থাকবে, আমরা যারা ধরো আমি যেরকম আমি পড়াচ্ছি, আমার খাবারের চাহিদা তার তুলনায় নিশ্চয়ই কম থাকবে, কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, মেন্টাল পরিশ্রমটা বেশি হয়, মানসিক পরিশ্রমটা বেশি হয়, ফিজিক্যাল এক্সারসাইজটা কম হয়, আর তাদের ক্ষেত্রে কি হয় না ফিজিক্যাল ওয়ার্কটা বেশি হয়, যার জন্য তাদের প্রাত্যহিক খাদ্য চাহিদা ভিন্ন হবে এবং সেই অনুপাতে সুষম খাদ্য দুজনের ক্ষেত্রে ভিন্ন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা। দেখো ডায়েটিশিয়ান একটা ঠিক করে দিল যে এই ব্যালেন্স ডায়েট হচ্ছে এটা, কিন্তু সকলের সেই অনুপাতে সেই আর্থিক কন্ডিশন সেরকম নাও হতে পারে যে সে সেটাকে অ্যাফোর্ড করতে পারবে। তাই সেই ক্ষেত্রে কি হয় না, অর্থনৈতিক অবস্থা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তির আহার গ্রহণের ধরন একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে থেকে একটু পৃথক হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করেও সুষম খাদ্য নির্ধারিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা পড়ব মৌল বিপাকীয় হার বা বিএমআই। নেক্সট আমরা পড়ব মৌল বিপাকীয় হার বা বিএমআই, যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। তো এই বেসাল মেটাবলিক রেট বা বিএমআই কি? আচ্ছা, বিএমআই কি? দেখো বিএমআই কিছুই না, বিএমআই হচ্ছে যে মানুষ যখন বিশ্রামরত অবস্থায় থাকে সেই সময় দেহের যে শক্তি উৎপাদিত হচ্ছে বা তার হার, শক্তি উৎপাদনের হারকে বলা হবে বিএমআই বা বেসাল মেটাবলিক রেট। তাহলে ভালোভাবে সংজ্ঞা হিসেবে বললে কি বলা যেতে পারে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হালকা খাদ্য গ্রহণে প্রায় 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যগুলি পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে ন্যূনতম যে হারে তাপশক্তি ব্যয়িত হয়
তাকেই আমরা বলবো বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। নামটা প্রথম শুনে মনে হচ্ছিল কি এই জিনিসটা নতুন, কিছুই না। দেখো, যখন আমরা হালকা খাদ্য গ্রহণের পর সম্পূর্ণভাবে যদি বিশ্রামরত অবস্থায় থাকি, বিশ্রামরত মানে কি, দুটো, মানসিক এবং দৈহিক। বিশ্রামরত অবস্থায় 12 থেকে 18 ঘন্টা পর আমাদের কিছু তো ভেতরের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, তার ফলে আমাদের কিছু পরিমাণে খুব কম হারে হলেও কিছু শক্তি ব্যয়িত হচ্ছে। অর্থাৎ সেই সময় দেহের প্রতি বর্গমিটার দেহতল থেকে ন্যূনতম যে হারে তাপ শক্তি ব্যয়িত হয় তাকেই আমরা বলবো বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। এই বেসাল মেটাবলিক রেটের গড় মান আমরা জানবো। দেখো, একজন সুস্থ পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এই বিএমআর এর মান কত হবে? 40 কিলো ক্যালোরি পার ঘন্টা পার বর্গমিটার দেহতল। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 40 কিলো ক্যালোরি পার ঘন্টা পার বর্গমিটার দেহতল, এবং একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে এই বিএমআর এর মান কত হবে? 37 কিলো ক্যালোরি পার ঘন্টা পার বর্গমিটার দেহতল। তাহলে আমাদের বিএমআর সম্পর্কেও আলোচনা করা হয়ে গেল, বিএমআর এর মান তোমরা জানলে। এখন এই বিএমআর বা এগুলো কিভাবে নির্ধারিত হয় না, আমাদের যে চিকিৎসক গবেষণা, ভারতীয় চিকিৎসক গবেষণা সংসদ আছে ICMR, তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে 2010 খ্রিস্টাব্দে প্রাপ্তবয়স্ক ভারতীয়দের প্রাত্যহিক যে ক্যালোরির চাহিদা, সেই ক্যালোরির চাহিদা নির্ধারণ করেন এবং তার উপরেই তারা এই ধরনের কিছু তথ্য দেন। এবারে আমরা জানব যে মানবদেহের বিপাকীয় সমস্যা, মানবদেহের বিপাকীয় সমস্যা। দেখো, বিপাকীয় সমস্যা ফলে কি হতে পারে? যে কোনো বিপাকীয় সমস্যার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তো সেই রোগের কারণ বা বিপাকীয় সমস্যার কারণ কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে অপর্যাপ্ত উৎসেচক। অপর্যাপ্ত উৎসেচক অর্থাৎ আমরা তো পুষ্টি যখন নিউট্রিশন আমরা যখন পড়ি তখন আমরা আলোচনা করেছি যে বিভিন্ন, এই যে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করছি, প্রোটিন গ্রহণ করছি, ফ্যাট গ্রহণ করছি, তার জন্য কি হচ্ছে না বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেট করে। সেই এনজাইমগুলো আমাদেরকে ওই জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল খাদ্যকণায় পরিণত করতে সাহায্য করে। যেরকম আমরা পড়েছি প্রোটিনের ক্ষেত্রে কিছু প্রোটিওলাইটিক উৎসেচক পড়েছি। কিন্তু যদি অপর্যাপ্ত উৎসেচক হয়, অর্থাৎ এই বিপাকীয় সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে উৎসেচকের অভাব। যদি উৎসেচকের অভাব দেখা দেয় তাহলে বিপাকীয় কার্য ব্যাহত হয় এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে। নেক্সট হচ্ছে অপর্যাপ্ত হরমোন, বা আমরা বলতে পারি যে হরমোনের অভাবের ফলে। দেখো, হরমোনের অভাবের ফলেও কিন্তু বিভিন্ন বিপাকীয় সমস্যা দেখা দেয়। যেরকম নির্দিষ্ট বিপাকীয় কাজের জন্য কিছু নির্দিষ্ট হরমোন দায়ী, অর্থাৎ কিছু নির্দিষ্ট হরমোনের ক্রিয়ার উপর নির্ভর করে কিছু বিপাকীয় কার্য সম্পাদিত হয়। যেরকম আমরা বলতে পারি যে শর্করা বিপাক, আমরা একটু আগেই পড়েছি যে শর্করা বিপাকে যদি সমস্যা দেখা দেয় তাহলে হতে পারে ডায়াবেটিস রোগ। অর্থাৎ এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কোন হরমোন দায়ী? ইনসুলিন। আমরা জানি যে ইনসুলিনের অভাবে কি হয় না ডায়াবেটিস রোগ দেখা দেয় তথা শর্করা বিপাক ব্যাহত হয়।
নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, জিনগত ত্রুটি। জিনগত ত্রুটি কি? অনেক সময় কিছু জিনগত ত্রুটি, জিনের মিউটেশন বা পরিবর্তন যদি হয় তাহলেও কিছু সমস্যা, বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে জন্মগত বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে। যেরকম এই জিনগত ত্রুটি বা এই জিনের মিউটেশনের ফলে যে সমস্যা দেখা যায়, খুব একটি নাম হচ্ছে যে অ্যালকেপ্টোনিউরিয়া। এই অ্যালকেপ্টোনিউরিয়া কি? এই অ্যালকেপ্টোনিউরিয়া হচ্ছে এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ এই ক্রোমোজোমের জিনগত ত্রুটির কারণে অ্যালকেপ্টোনিউরিয়া নামক বিপাকীয় রোগ হয়। এই রোগের ক্ষেত্রে কি হয়? এক ধরনের উৎসেচক আছে, হোমোজেন্টিসেট এনজাইম, ডিঅক্সিজেনেজ এনজাইম। আমি এখানে লিখছি, লিখলে বুঝতে পারবে তোমরা। হোমোজেন্টিসেট ডিঅক্সিজিনেজ। হোমোজেন্টিসেট ডিঅক্সিজিনেজ উৎসেচক। এই উৎসেচক না থাকার ফলে এই কি রোগ হয়? অ্যালকেপ্টোনিউরিয়া রোগটি হয়। কেন হয়? এই অ্যালকেপ্টোনিউরিয়া রোগটি হয় কারণ এই যে উৎসেচক আছে হোমোজেন্টিসেট ডিঅক্সিজিনেজ, এই কি করে না, মানে এই উৎসেচক যদি না থাকে তাহলে হোমোজেন্টিসিক অ্যাসিড জমে যায়। কোথায় জমে যায়? বৃক্কতে জমে যায়। তখন এই অ্যালকেপ্টোনিউরিয়া রোগটি হয়। কি অ্যাসিড বললাম আমি? হোমোজেন্টিসিক অ্যাসিড বৃক্কে জমে অ্যালকেপ্টোনিউরিয়া নামক রোগ হয়, অর্থাৎ বৃক্কের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। এই অ্যালকেপ্টোনিউরিয়ার ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে কি হয় না, ডার্ক ইউরিন, অর্থাৎ মূত্রের রং গাঢ় কালো বর্ণের হয়ে থাকে। একেই আমরা অ্যালকেপ্টোনিউরিয়া রোগ বলবো। তো আজকে আমরা বিভিন্ন এই পড়লাম যে মেটাবলিজম কি, ব্যালেন্স ডায়েট কি, এছাড়া হচ্ছে বিএমআর কি পড়লাম এবং কিছু বিপাকীয় সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।